নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আরো একবার আপনাদের ভালো রাখার প্রচেষ্টা আমাদের। আর আমরা ভীষণ আত্মবিশ্বাসী, যখন প্রচেষ্টা আমরা কোনো কাজে করি তো অবশ্যই সাকসেস তো আমরা পাই। আমরা মানে অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আসলে যখন মন থেকে আপনি কারোর ভালো চাইবেন তখন অবশ্যই তার ভালো হতে বাধ্য, এবং তার পাশাপাশি যখন আপনার মধ্যে সেই শিক্ষাগত যোগ্যতা থাকবে, সেই কোয়ালিটি থাকবে, তখন তার জোরে আপনি কিন্তু অনায়াসে প্রচুর মানুষের ভালো করতে পারবেন। আর এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ঠিক সেটাই করে, কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যে কজন ডক্টররা থাকেন প্রত্যেকে কিন্তু সার্টিফাইড চিকিৎসক, প্রত্যেকে কিন্তু অভিজ্ঞ, প্রত্যেকে জানে মেডিসিন কিভাবে কাজ করে, প্রত্যেকে জানে যে একজন পেশেন্টের সাথে ঠিক কি ব্যবহার করা উচিত, কিভাবে তাদের বোঝানো উচিত বা কি ধরনের কাউন্সেলিং তাদের প্রয়োজন। তার পাশাপাশি মেডিসিন তো রয়েছে, অত্যাধুনিক মেডিসিন এনবিপির হাতে রয়েছে, পঞ্চকর্মার ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেক দিনে আপনার লাইফস্টাইল কিরকম হবে সেই অ্যাডভাইস আপনার জন্য রয়েছে। আর এই সব কিছুর মধ্যে থেকে আপনি ভালো হবেন না এটা তো হতেই পারে না। আর একটা বিষয় নিয়ে আমরা প্রত্যেক দিন খুব গর্ব অনুভব করি যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার জানে তার কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। আর তার মধ্যে অন্যতম একটি সমস্যা পেটের সমস্যা। অনেক ক্ষেত্রেই আমরা অনেকে সব থেকে বেশি ইগনোর করি পেটের সমস্যাকে। আমরা ভাবি এটা তো হতেই পারে, একটা মেডিসিন কিনে খেয়ে নেবো, আমি চট জলদি ভালো হয়ে যাব। তবে এমনটা কোনোদিন সম্ভব নয়। সমস্যা যখন আপনার হবে অ্যাডভাইস ডক্টরেরই নিতে হবে। নিজে ডাক্তারবাবু হওয়ার চেষ্টা করবেন না, তাহলে সমস্যা আপনার বাড়বে, ক্ষতি আপনার হবে। যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এবং অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিসিন কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ঠিক এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে পেটের সমস্যা, যেটা নিয়ে এনবিপিতে প্রত্যেকদিন বহু মানুষ যোগাযোগ করে। তবে বলে না যে বাঙালিরা নাকি পেট রোগা হয়, একটুতে বাঙালিদের ভীষণ পেটের সমস্যা হয়। তো সত্যি কি আমাদের পেটের সমস্যাটা একটু বেশি হয়, এবং কেন, তার কারণটা কি? দেখুন, আজকালকার দিনে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি পেটের সমস্যার ব্যাপারে, সেটা অ্যাকচুয়ালি এখন একটা লাইফস্টাইল ডিসঅর্ডার হয়ে গেছে। ঠিক আছে, আমাদের যে জীবনশৈলী, আমাদের সারাদিনের যে রুটিন, তার যে বিভিন্ন মানে প্রবলেমসগুলো ফেস করি আমরা, তার থেকেই কিন্তু এই পেটের সমস্যাটা আজকাল দেখা দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা যে আগেকার দিনে বা অনেক আগে বলা হতো যে বাঙালিদের মধ্যে এই জিনিসটা দেখা যায়, কিন্তু এখন এরকম কোনো মানে কমিউনিটি না, যে কোনো মানুষের যে কোনো বয়সেরই কিন্তু এই প্রবলেমটা দেখা দিচ্ছে যে পেটের একটা সমস্যা। তার বিভিন্ন কারণ রয়েছে। তো এটা এখন কিন্তু আর ওরকম ব্যাপার নেই যে একটা কমিউনিটির জন্য হচ্ছে, ইন জেনারেল হচ্ছে, এবং এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। মানে আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা যেভাবে আমরা করছি তার থেকেই কিন্তু বেশিরভাগ ভাবেই কিন্তু দেখা যাচ্ছে। মেন কারণটা এটাই যে সেখান থেকেই আমাদের এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো পেটের আসছে। আর তার মধ্যে খুব প্রমিনেন্ট আমরা যেটা দেখতে পাই যে অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি এবং গ্যাস, ফ্ল্যাটুলেন্স, এগুলো কিন্তু আমরা খুব বেশি দেখতে পাই। একদম। তাহলে আজকে পেটের সমস্যা নিয়ে আপনার সঙ্গে আমরা কিন্তু আলোচনা করব। আর পেটের সমস্যা কিন্তু এখন যে কোনো বয়সের হতে পারে, এটা আমাদের থেকে ভালো কে জানবেন বলুন। ঠিক এটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলবো যে আগেকার দিনে আমরা ভাবতাম যে একটা নির্দিষ্ট বয়সের পর রোগ আসতেই পারে, কিন্তু এখন তো দেখি 19 বছর 20 বছরের ছেলেরাও কিন্তু আমাদের বলে, মেয়েরা আমাদের বলে যে অত্যাধিক পেটের সমস্যা, জল যেন আমি হজম করতে পারছি না, যা খাচ্ছি তাতে অ্যাসিডিটির সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের এই লাইফস্টাইলের একটা পরিবর্তন, বাইরের খাবারের অভ্যাস, এটাকে একটা বড় কারণ বলে আমরা উল্লেখ করতে পারি? হ্যাঁ, অবশ্যই আপনি যে কথাটা বললেন এটাই ঠিক। দেখুন, আমাদের একটা যে জীবনশৈলী, যেটা একটা স্ট্যান্ডার্ড কেমন হওয়া উচিত, প্রথমত আমাদের যে লাইফস্টাইলটা হওয়া উচিত সেখানে যেটা আমরা আয়ুর্বেদাতে দিনাচারিয়া বলি, দিনাচারিয়াতে কি থাকতে হবে, আমাদের ঘুম থেকে সূর্য ওঠার সাথে সাথে আর্লি মর্নিং কিন্তু আমাদের ঘুম থেকে ওঠা উচিত। প্রথমে আমাদের ঘুম থেকে উঠে কি করা উচিত, যে আমরা ফ্রেশ হয়ে নেব, আমাদের স্টুল পাস করব, ইউরিন পাস করব, মুখ ধোবো, এটা হচ্ছে আমাদের শুরু। তা আমি যখন ফ্রেশ হয়ে গেলাম তখন আমার কিন্তু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, এই ধরনের কিছু কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার করা দরকার। তারপর এই যে আমাদের যে সূর্য উঠছে, আমাদের কিন্তু সেই টাইমটা থেকে সূর্য অস্ত যাওয়ার আগে অবধি আমাদের কিন্তু এই খাদ্য খাওয়ার যেটা হজম হওয়ার সেই ব্যাপারটা কিন্তু অনেক স্ট্রং থাকে, যেটা আমাদের ডাইজেস্টিভ ফায়ার বলা হয়। ঠিক আছে, আমাদের অগ্নি।
আমাদের যে পেটে যে আমাদের খাদ্য খাবারগুলো হজম হয় সেটার যে প্রসিডিওরটা বা তার যে একটা কি সিস্টেমে সেটা কাজ করবে সেটা সবচেয়ে স্ট্রং থাকে কি আমাদের মর্নিং থেকে দুপুর অবধি। তারপরে যত আস্তে আস্তে সূর্য অস্ত যেতে থাকে সেটা দুর্বল হয়ে পড়ে। তাই জন্য আমাদের খাদ্য খাবারের ধরনটা ডেলি এমন হওয়া উচিত যে সকালবেলা একটা হালকা ব্রেকফাস্ট, তারপরেই কিন্তু মোটামুটি 12টা থেকে 12:30 1টার মধ্যে আমাদের একটা ভালো একটা লাঞ্চ করে নেওয়া উচিত। ইভিনিংয়ে হালকা স্ন্যাক্স, আর মোটামুটি 9টা 9:30টার মধ্যে আমাদের একটা হালকা ডিনার করে নেওয়া উচিত। একদম। ডক্টর ভাদুরী তো বলছেন উনি ওনার দায়িত্ব পালন করছেন, কিন্তু ওনার কথাটা শুনে আপনি কি আপনার দায়িত্ব পালন করবেন? যারা করবেন, আমি বলছি না যে কেউ করে না, প্রচুর মানুষ করেন, তারা ভালো আছেন। আবার প্রচুর মানুষ আছেন যারা কিন্তু শুনেও করেন না, করার সুযোগ থাকলেও করেন না, কারণ তারা ভালোই আসেন একটা ভালো নিয়মকে ফলো করতে। তারাই কিন্তু সব থেকে বেশি ভোগেন। কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার, আমি কালিন্দী থেকে অস্মিতা দেবনাথ বলছি। আচ্ছা বলুন, কি প্রবলেম? আমার প্রবলেম এই কয়েক মাস ধরে না, মানে আমি ঠিক খাওয়া দাওয়া করতে পারছি না। মানে খাওয়া দাওয়া করতে পারছি না বলতে আমার পেটে নাভির কাছটা ওখানটায় কেমন যেন একটা জ্বালা জ্বালা ভাব করছে। আচ্ছা, একটু বয়সটা একটু বলে দেবেন। আপনার বয়সটা? হ্যাঁ, আপনার বয়সটা একটু বলে দেবেন। 27। 27। আচ্ছা বেশ। আচ্ছা, আপনার কি স্টুল ঠিকমতো হয়? না, সেটা মাঝে মাঝে প্রবলেম হয়। মানে কি একটা পটির বেগ আছে কিন্তু পটি হতে চায় না। আচ্ছা, বেগ আসে কিন্তু কনস্টিপেশন হয় বলে পটি ক্লিয়ার হতে চায় না। ঠিক আছে, আপনি জল কতটা ইনটেক করেন? আমি সারাদিনে মোটামুটি আমার 1 লিটারের একটা বোতল থাকে, তো সারাদিন আমি ওটা অনেকবারই ভরি, অনেকবারই খাই। আচ্ছা, আর আপনার ঘুমটা কেমন হয়? মানে আপনি কি লেট নাইটে ঘুমান? সেটা ভালো। হ্যাঁ, লেট নাইট হয় কিন্তু ঘুম আমার ভালো হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আচ্ছা, প্রথম কথা যে ব্যাপারটা হয় যে আমাদের যেটা সিস্টেম, আমি একটু আগেই যেটা আলোচনা করছিলাম, তাহলে খাদ্য খাবারের ব্যাপারটা আমাদের কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে আমাদের এই ডাইজেশনের জন্য, মানে হজমের জন্য। এবং হজমের বিঘ্ন ঘটলেই কিন্তু আমাদের দেখা যায় যে পেটের বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। এই যে পেটের ব্যথা, এখানে কিন্তু দুটো জিনিস হতে পারে। যদি ওটা মানে ইনডাইজেশন থেকে বা পেটের গন্ডগোল একটা যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে কিন্তু বোঝা যাবে যে এটা একটা কারণ হতে পারে যে ভেতরে গ্যাসের সৃষ্টি হচ্ছে, যেহেতু স্টুল ঠিকমতো পাস হচ্ছে না এবং সেটা কিন্তু উপর দিকে উঠতে চায়। এবার যখন পেটের জায়গায় থাকে সেই গ্যাসটা, তখন পেটের মধ্যে ব্যথা হতে পারে। আবার যখন সেটা দেখা যাচ্ছে ওপর দিকে এসে কোথাও কখনো বুকের দিকে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হয়, যেন মনে হচ্ছে কামড়ে ধরছে, এটা একরকম হতে পারে। আবার অনেক সময় কি হচ্ছে, অ্যামেবাইসিস হতে পারে, আমাশা যেটা বলি, সেটাও কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। সেটা একটা ইনফেকশিয়াস প্রবলেম। কিন্তু দেখা যাচ্ছে যদি খাদ্য খাবারের ধরন ঠিক না থাকে, সেখান থেকেও কিন্তু এটার প্রকোপটা বাড়তে পারে। সেখানেও দেখা যাবে যে নাভির চারপাশে একটা ব্যথা এবং যেন মোচড় দিচ্ছে পটি হওয়ার আগে, এগুলো কিন্তু হতে পারে। আবার সঠিকভাবে যদি আমাদের খাদ্য খাবার হজম না হয়, তাহলে দেখা যায় আইবিএস এর সমস্যাটা কিন্তু আমরা দেখতে পাই, ইরিটেবল বাউল সিনড্রোম। মানে ওটা কেমন, কখনো দেখা যাবে যে পটিটা কনস্টিপেশন হয়ে গেছে, কখনো দেখা যাবে যে লুজ মোশন হচ্ছে, এবং একটা টেন্ডেন্সি থাকবে আপনি কোনো কিছু একটা করতে যাবার আগেই, ধরুন আপনি রেডি হয়ে আপনি বাইরে বেরোচ্ছেন ড্রেস ট্রেস করে, তখনই মনে হবে আরেকবার কিন্তু পটিতে গেলে মনে হয় ভালো হতো। পুরোটা ক্লিয়ার হবে না, সারাদিনে অনেকবার যেন মানে যাওয়ার ইচ্ছেটা থাকবে, কিন্তু একবারে যে আমাদের স্টুলটা ক্লিয়ার হয়ে যায়, যাদের নর্মাল হয়, সেটা কিন্তু হতে চাইবে না। এই প্রবলেমটা থেকেও কিন্তু দেখা যায় অনেক সময় এই ব্যথা সৃষ্টিগুলো হয়। তো এর জন্য কি করণীয়? মানে নিজে ডাক্তারি করব, পাশের মেডিসিন শপ থেকে গিয়ে ওষুধ কিনে খাবো, নাকি এনবিপি তে আসার দরকার আছে? একদমই তাই। এইটা দেখুন, আমরা সাধারণত যখন পেটের সমস্যা হয় দুটো কাজ করি। যদি দেখা যাচ্ছে গ্যাস হচ্ছে বা অনেক বেশি অ্যাসিড হয়ে যাচ্ছে, গলা জ্বলছে, বুক জ্বলছে, তখন আমরা কি করি, একটা অ্যান্টাসিড কিনে খেয়ে নিই। এবার অ্যান্টাসিডটা খেলে হচ্ছে মেনলি আমার সেই মুহূর্তের জন্য কিন্তু আমার পেটের যে অ্যাসিডের সিক্রেশনটা হচ্ছিল সেটাকে চাপা দিয়ে দিল, শরীর থেকে কিন্তু সেটা বের করতে পারলো না। আরেকটা কি হয়, যদি দেখা যায় যে লুজ মোশন হচ্ছে, তার জন্য আমরা কি করছি, একটা ট্যাবলেট খেয়ে নিচ্ছি। সাধারণভাবে ওষুধের দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, আদৌ অ্যান্টিবায়োটিক আমার জন্য উপযুক্ত কিনা সেটা আমি জানছি না, কিন্তু খেয়ে নিচ্ছি। আলটিমেটলি কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না, সেই মুহূর্তের জন্য একটু ভালো থাকছি, পরে সেটা কিন্তু রিঅ্যাকার করবে, আবার পরপর কিন্তু আসতে থাকবে। একদম। তাই সে কারণে কিন্তু সচেতনতা বাড়ান, যোগাযোগ করুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে বা যে কোনো একটি ভালো সংস্থার অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে। কে আছেন আমাদের সাথে বলবেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি নিপা বলছি, লুঙ্গি বুড়ো শেখতলা থেকে। আচ্ছা বলুন, কি প্রবলেম হচ্ছে?
আমার ব্যথার সম্বন্ধে একটু জানতে আচ্ছা চাই। আগে একটু আপনার বয়সটা বলবেন, কত বছর বয়স আপনার? 50। 50। এবার বলুন ব্যথা কোথায় কোথায় আছে? ব্যথা আমার ঘাড়ে, কোমরে, মানে ঘাড় থেকে পুরো পায়ের তলা পর্যন্ত ব্যথা। ওরে বাবা, কতদিনের সমস্যা? এটা সমস্যাটা হচ্ছে অনেক 7-8 বছরের। তখন আমি ট্রিটমেন্ট করেছিলাম, লোকাল ট্রিটমেন্ট করেছিলাম। এখন আমি এই মুহূর্তে শিশু মঙ্গলে দেখিয়ে সমস্ত পরীক্ষা করিয়েছি। তা বললো যে ঘাড়ে স্পন্ডাইলাইটিস, হাঁটুতে কোনো নেই, মানে আর্থারাইটিস আর কি, অস্টিও আর্থারাইটিস। আর কোমরও তাই। আচ্ছা তা আমাকে থাইরয়েড হালকা ধরা পড়েছে, তো মানে 25 ওয়ারের ওষুধ দেওয়া হয়েছে। আর সুগারটা আমার 114 এই ধরা পড়েছে। ওকে, বেশ। আচ্ছা আপনি একটু আমি জানতে চাইছি আপনার ওজনটা কেমন? আমার ওজন মনে হয় ডাক্তার কমে গেছে। আমার আগে ওজন 62 ছিল, এখন কত হবে? এই 48 এরকম। এখন ওজনটা কি হঠাৎ করে কমে? রোগা হয়ে গেছি বলছি। হঠাৎ? আচ্ছা আপনার সুগারটা ধরা পড়েছে, শুনতে থাকুন। হ্যাঁ। ওকে। এই যে ব্যাপারটা উনি বললেন, ওনার কিন্তু ব্যথার সমস্যা। দেখুন ব্যথা কি হয়, আমাদের যে মেরুদণ্ডের হাড়টা আছে, ঘাড় থেকে নিয়ে একদম কোমরের নিচ পর্যন্ত, এখানে অনেকগুলো ছোট ছোট হাড় নিয়ে কিন্তু আমাদের এই বড় লম্বা স্পাইনাল যে ভার্টিব্রাটা বলে, এরকে ভার্টিব্রা বলে, সেটা কিন্তু গঠিত হয়েছে, ঠিক আছে? এবং ছোট ছোট দুটো হাড়ের মাঝখানে, প্রত্যেকটা দুটো হাড়ের মাঝখানে কিন্তু একটা করে গদির মতো ব্যাপার আছে, কুশন বলা হয়, ঠিক আছে? তো এটার কাজ কি, যাতে দুটো হাড়ের মধ্যে চাপ না পড়ে। এবার তাহলে কি হচ্ছে, যখন ওটা নর্মাল থাকছে আমাদের কিন্তু কোনো রকম ব্যথা আমরা ফিল করি না। একজন সুস্থ স্বাভাবিক মানুষের কিন্তু সেই ব্যথাগুলো কিছু থাকে না। আর এইখান দিয়ে আমাদের কিন্তু পাস করেছে বিভিন্ন নার্ভস, এবং তার সাথে সাথে ব্লাড ভেসেল পাস করেছে, এই দুটো প্রত্যেকটা হাড়ের মাঝখান দিয়ে। এবার যখন কোনো সমস্যা দেখা যায়, কি হতে পারে যে আমাদের যে ঘাড়ের যে আপনার যে এক্স রে করেছে, তাতে দেখবেন ওই বক্রতাটা, মানে ঘাড়টার যে হাড়টা একদম ঘাড় থেকে কোমর অবধি পুরোটার কিন্তু সর্পিল একটা চেহারা, মানে সাপের মতো, এসের মতো, ঠিক আছে, একটা চেহারা আছে। এবার যখন ওটা কোনো কারণে চাপ পড়লে কি হয়, যে দুটো হাড়ের মাঝখানে যে গ্যাপটা, ওটা কমে আসে, এবং সেখান দিয়ে যে রক্তনালীগুলো গেছে বা নার্ভগুলো গেছে, সেখানে চাপ পড়ে যায় এবং ব্লাড সার্কুলেশন ঠিক মতো হতে পারে না। তখনই কিন্তু আমাদের ব্যথার বোধটা হয়। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায়, যেটা স্পন্ডিলাইটিস হয়েছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাড়গুলো কিন্তু ক্ষয়েও যেতে থাকে। যত অ্যাডভান্স হয়, মানে দিনের পর দিন যায়, এই হাড়গুলো ক্ষয়ে যেতে থাকে। তখন অনেক সময় ডাক্তারবাবুরা বলেন কি অপারেশন করতে হবে। এবার অপারেশন করেও কি আপনি সুস্থ হয়ে যেতে পারবেন, তার কোনো কি 100% গ্যারান্টি থাকে না। তো আমি আগেই কেন অপারেশনের দিকে যাব? আমাদের এনবিপিতে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা মতে কিন্তু এর ট্রিটমেন্ট রয়েছে। এই ব্যথার কিন্তু সঠিক একটা ট্রিটমেন্ট নিলে আস্তে আস্তে কিন্তু আপনার এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেরি করবেন না। আর আপনার যে ম্যাডাম আপনি ফোন করেছিলেন, আপনার যে এই ওজন হঠাৎ কমে যাওয়া, সেটা কিন্তু সুগারের একটা লক্ষণ। আপনার সুগার ধরাও পড়েছে, এই নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। একদম অবশ্যই, কারণ প্রচুর প্রমাণ রয়েছে যে অপারেশনের হাত থেকে রেহাই দিয়েছে প্রচুর পেশেন্টকে কিন্তু এনবিপির চিকিৎসকেরা। আমরা পরবর্তী সময় এটা নিয়েও কথা বলবো, তবে কে আছেন একটু বলবেন? নমস্কার। কোথা থেকে? বর্ধমান থেকে বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? কিডনিকে ভালো রাখতে গেলে সারাদিনে কত লিটার জল খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এটাই প্রশ্ন। আপনার বয়স কত? 30। আপনার কোনো কিডনির সমস্যা বা ইউরিনের কোনো প্রবলেম বা এরকম কি কিছু ফিল করছেন? একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা বেশ, আপনি শুনুন, বলছেন উনি। দেখুন, নর্মালি আমাদের যে জলের ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের বডি কিন্তু একটা সিস্টেম, ঠিক আছে? এবং আমাদের বডি ও জানে কখন তার কোনটার প্রয়োজন আছে। যখন খিদে পায়, দেখবেন আমাদের খিদের জন্য একটা ব্যথা হয়, মনে হচ্ছে আমরা তখন বুঝতে পারি খিদে হয়েছে। তেমনি আমাদের যখন ইউরিন পাস করার টাইম হয়, আমরা বুঝতে পারি, আমাদের সেই ফিলিংসটা চলে আসে যে এখন ইউরিন পাস করতে হবে। তো আমাদের যখন স্টুল পাস করতে হয়, পটি যেতে হয়, তখন আমাদের একটা সিগন্যাল পাই যে হ্যাঁ এখন আমাদের পটি যেতে হবে। জলের ব্যাপারটাও কিন্তু এই তৃষ্ণা, যেটা তেষ্টাটা, যেমন জলের যে প্রয়োজনটা, সেটা কিন্তু শরীর বুঝিয়ে দেয় যে আমার কখন জল খেতে হবে, কতটা জল খেতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সাধারণভাবে একটা সিস্টেম।
এবার ধরুন আপনার মনে হচ্ছে যে আপনি 2 লিটার খাবেন বা আপনার তৃষ্ণা নেই, না আপনি বুঝতে পারছেন না, মোটামুটি ধরুন 50 ml করে পার কেজি আপনার যা ওজন তা ইন্টু 50 ml। যদি আপনার 50 কেজি ওজন হয় তাহলে মোটামুটি 2.5 লিটার একজন সুস্থ ব্যক্তির জন্য কিন্তু এটা দরকার। এবং যারা খুব কায়িক পরিশ্রম খুব বেশি করে বা খুব বেশি ব্যায়াম জিম করে তাদের জন্য ধরুন আরও 1 লিটার বাড়ানো যেতে পারে, যদি অনেক বেশি ঘামের কাজ করে, মানে অনেক বেশি সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, তাদের জন্য বাড়িয়ে দেওয়া যায়। তবে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আপনি যেমনি জল খাচ্ছেন সেভাবে আপনার ইউরিনটা পাস হচ্ছে তো, সঠিকভাবে আপনার ইউরিন পাস হচ্ছে তো সারাদিনে। যদি দেখা যাচ্ছে আমি অনেক জল খাচ্ছি কিন্তু শরীর থেকে আমার যখন আমি পেচ্ছাবটা আমার বেরোচ্ছে না ঠিক মতো, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। এবং আপনার যদি শরীরে কোনো সময় আপনি টেস্ট করে দেখে থাকেন যে কিডনির কোনো সমস্যা হচ্ছে, ক্রিয়েটিনিনটা হাই হচ্ছে, ফেলে রাখবেন না, অতটা জল খাওয়াও যাবেন না, সেটা কতটা খেতে হবে, কি খেতে হবে, ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করতে হবে। আপনারা এনবিপিতে চলে আসবেন নির্দ্বিধায়, কিন্তু এর ট্রিটমেন্ট আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু ফেলে রাখবেন না। যত বেশি দিন পুরনো হবে সেই রোগটা, তার কিন্তু আপনার কষ্টটা বাড়বে। তার থেকে যখনই আপনারা শুনছেন প্রোগ্রাম এর ট্রিটমেন্ট রয়েছে, এনবিপিতে যোগাযোগ করুন, এখানে ডাক্তারবাবুদের দেখান, এটা রেজাল্ট পাবেন। একদম ঠিক কথা। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেব। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি বেহালা থেকে বলছিলাম। বেহালা থেকে বলুন, কি প্রবলেম? হ্যাঁ, আমার অ্যাঙ্কুলাইটিস স্পন্ডিলাইটিস আছে, ডাক্তারবাবুর সাথে একটু কথা। একদম একটু বয়সটা বলুন আপনার। আমার বয়স হচ্ছে আপনার 42 বছর। 42 বছর। কোনো ডক্টর দেখাচ্ছেন? নাম বলার দরকার নেই। কোনো প্যাথিতে ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ, আমি অ্যালোপ্যাথিক দেখিয়েছিলাম। আচ্ছা, তো কি মনের মতন রেজাল্ট পাচ্ছেন না? না, ওনারা বলছেন ইনজেকশন দিতে হবে, নাহলে অপারেশন করতে হবে। একদম তাই বলবেন, তাছাড়া তো কোনো উপায় নেই, উনি বলছেন আপনাকে। হ্যাঁ, দেখুন আপনার যে অ্যানক্লোজিং স্পন্ডিলোসিস, আপনি নিশ্চয়ই ফিল করছেন যে আপনার হাঁটা চলার, যদি এটা পুরনো হয়ে থাকে, আস্তে আস্তে হাঁটা চলা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। এবং অ্যানক্লোজিং স্পন্ডিলোসিস যাদের হয় তাদের গেট বলে, মানে হাঁটার যে ধরনটা, সেটা দেখবেন চিম্পাঞ্জির মতো হয়, চিম্পাঞ্জি যেরকম হাঁটে, হ্যাঁ হ্যাঁ ওরকম হতে থাকে। এটা যত দিন যাবে এটা কিন্তু আপনার বাড়তে থাকবে, ঠিক আছে। আর এটা অ্যানক্লোজিং স্পন্ডিলোসিস যেটা, এটা পার্টিকুলার একটা কিন্তু জয়েন্টে হবে না, মাল্টিপল জয়েন্টে কিন্তু অ্যাটাক করে, হাঁটু, কোমর, শোল্ডার জয়েন্ট, বিভিন্ন জয়েন্টে কিন্তু এই প্রবলেমগুলো হবে। এবং হাঁটার সময় দেখা যাবে যে আপনি হাঁটুটা ভাঁজ করে হাঁটছেন, সামনের দিকে ঝুঁকে যাচ্ছেন, এই প্রবলেমগুলো। এখানে আপনার কটা অপারেশন করে আপনি ঠিক করতে পারবেন, কোন পার্টটাকে ঠিক করতে পারবেন? আচ্ছা, উনি তাহলে শুনতে থাকবেন? হ্যাঁ, শুনতে থাকুন, আপনি টিভির সামনে থাকুন। এটা করতে গেলে যে আপনার অপারেশন করে নিলেই কি আপনি একদম আগের মতো কি একদম ঠিক হয়ে যাবেন? তার কি কোনো একদম 100% রিটেন গ্যারান্টি হয় না। মেডিকেল ট্রিটমেন্টে ওরকম রিটেন ট্রিটমেন্ট গ্যারান্টি হয় না। আয়ুর্বেদা কি করতে পারে, আপনার উইদাউট সার্জারি আপনাকে কিন্তু একটা এই যে পরিস্থিতি তার থেকে আপনাকে রিলিফ দিতে পারে। আয়ুর্বেদার সেই শক্তি বা সেই ক্ষমতা আছে, উইদাউট সার্জারি আপনার যে কন্ডিশন আছে সেখান থেকে আপনাকে কিন্তু ইমপ্রুভমেন্ট দিতে পারে। এবং দেখা যাবে আপনি আয়ুর্বেদাতে পঞ্চকর্মার যদি ব্যাপার থাকে, ডাক্তারবাবুরা যদি সাজেস্ট করে, সেই পঞ্চকর্মার থেরাপি নিয়ে, তার সাথে মেডিসিন নিয়ে কয়েক মাসের মধ্যেই আজকে যে কন্ডিশনটা আপনি দেখতে পাচ্ছেন বা যে কষ্টটা পাচ্ছেন সেটার থেকে কিন্তু রিলিফ পেয়ে যাবেন। কিন্তু ফেলে রাখবেন না। আমি জানি না কতদিন হয়েছে আপনার পুরনো এই প্রবলেমটা, কিন্তু এখনই ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনার কাছাকাছি কোন সেন্টারে আমাদের এনবিপি ডক্টরসরা ভিজিট করছে, সেখানে গিয়ে আপনি এনবিপি ডক্টরসদেরকে দেখান। এখানে আমাদের একটা টিম কাজ করেন, পুরো ডক্টরসদের টিম আছে, একটা বড় এখানে রিসার্চ ওয়ার্কও চলে, যে সাবজেক্টিভ রিসার্চ ওয়ার্ক চলে, মানে পেশেন্টদের কন্ডিশন দেখে, ধরুন 100টা পেশেন্টের কি ফিডব্যাক পেয়েছে সেই লাইনটা কিন্তু ফলো করা হয়, যে তাহলে এই ধরনের পেশেন্ট কিন্তু এইভাবে ট্রিটমেন্ট করতে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্ট কিন্তু আলাদা, কিন্তু এখানে যেহেতু একটা টিম ওয়ার্ক হয়, সেখানে কিন্তু সবার অভিজ্ঞতা শেয়ার করে আলটিমেটলি রেজাল্টটা কিন্তু পেশেন্ট পেয়ে যায়। এটা আমাদের বলবো ভগবানের আশীর্বাদ, আপনাদের সহযোগিতায় যে আমরা আজকে এই জায়গাটায় পৌঁছেছি। কারণ আমাদের একটা নির্দিষ্ট প্রোটোকল মেনে কাজটা হয়, একটা সিস্টেমেটিক কাজ হয়, এবার অথেন্টিকভাবে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা হয় এখানে। একদম। অ্যাঙ্কোলাইজিং একটা মারাত্মক সমস্যা, এবং আমি আগেও বলেছি যে প্রথম যে অ্যাঙ্কোলাইজিং পেশেন্টকে আমি দেখেছিলাম, সে যন্ত্রণা সহ্য করতে না পেরে সুসাইড করেছিল। তখনই আমি এই
ওটা নিয়ে খুব সচেতন হয়েছিলাম যে এরকম একটা রোগ হতে পারে, এবং এটাও ডাক্তারবাবুরা বলে থাকেন যেটা ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। ভয় দেখাচ্ছি না আপনাদেরকে, এই কথাটা আমি এই জন্য অ্যাড করলাম যে আপনারা একটু সচেতন হন। আপনার কিন্তু সেই পরিস্থিতি হয়নি, আপনি অবহেলা করলে সেই পরিস্থিতিতে যাবেন, আপনি সচেতন হলে একদম ভালো হয়ে যাবেন। তার জন্য এনবিপির হেল্পলাইন নাম্বার নোট করুন এবং খুব তাড়াতাড়ি একটা দিন নষ্ট না করে কিন্তু কাছাকাছি চেম্বারে যোগাযোগ করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া শিবপুর থেকে বলছি। শিবপুর, হাওড়া শিবপুর বললেন? হ্যাঁ 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 বলুন বলুন। নবান্ন। আচ্ছা বেশ, ওখানে তো চেম্বার আছে, আমাদের শিবপুরে কিন্তু চেম্বার রয়েছে এনবিপির। যাক, আপনার সমস্যাটা আগে বলুন। ঘুমের সমস্যা আমার, এটাই সবচেয়ে বড় সমস্যা। কিসের সমস্যা বললেন? ঘুম ঘুম একদম রাত্রে ঘুম হয় না। বয়স কত আপনার? বয়স 64। আমি কিন্তু পরিশ্রম করি কিন্তু আমার ঘুম একদম হয় না। আচ্ছা, Okay. আপনার কি একটু ঘুম হয় কিন্তু ঘুমটা ঠিক 1:30 2টো এই সময় ভেঙে যাচ্ছে, ঠিক 11টায় শুই কিন্তু ঘুমটা আসেই না একদম। আচ্ছা, আপনার কি আর কোনো অসুখ বিসুখ আছে না নেই? না আপাতত নেই, এমনি সুগার প্রেশারটা ছিল কিন্তু প্রেশার নর্মাল, ওটা আমার কোনো অসুবিধা নেই। প্রেশার সুগার আচ্ছা। সবই নর্মাল, হাইট ওজনও ঠিক আছে 55। হুম। কিন্তু আচ্ছা, আপনার এই একটাই। আপনার কি মানসিক কোনো টেনশন? হ্যাঁ এইটা একটু মানসিক টেনশন, একটু যেমন হাজব্যান্ড 21 সালে মারা গেছে, যার জন্য আমি একটু হাজবেন্ড মারা গেছেন, আচ্ছা। সেটা নিয়ে একটা টেনশন আছে। দেখুন ম্যাডাম, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম সঙ্গে কথা থাকুন, মন হচ্ছে দিয়ে শুনুন। আপনার যে ক্রাইসিসটা হয়েছে, আপনার একটা দুর্ঘটনা যেটা ঘটে গেছে, এটাকে ফিরিয়ে আনা সম্ভব না, কিন্তু ভগবান যতদিন আপনাকে আয়ু দিয়েছে সেটা আপনার কিন্তু বেঁচে থাকতেই হবে, এবং সেখানে কারো হাত ভালোভাবে, নেই, এবং একদম। তার জন্য সুস্থভাবে বেঁচে থাকতে একদমই, হবে। একদমই। কারণ হচ্ছে ভগবান আপনাকে যে জীবনটা দিয়েছে এটা একটা আশীর্বাদ, সেটাকে আপনি ধ্বংস করতে পারেন না, আমাদের কারোরই সেই অধিকার নেই। এবং সেটাকে ন্যাচারালি কিভাবে ভালো রাখা যায় তার জন্য কিন্তু আপনার পাশে আমাদের এনবিপির আয়ুর্বেদার টিম রয়েছে, ঠিক আছে? এই যে ঘুমের সমস্যাটা, আমাদের এখানে অনেক পেশেন্ট আসে, রিলেটেড কারো আরও সমস্যা থাকে, কারো মানসিক, কারো শারীরিক, আলটিমেটলি দেখা যায় যে সেগুলো কিন্তু তারা ওভারকাম করতে পারে, সেই জায়গা পরিস্থিতিগুলোকে কিন্তু তারা কাটিয়ে উঠতে পারে। আপনার যেটা হচ্ছে মানসিক চাপ থেকে যে সমস্যাটা আসছে, এর ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদাতে রয়েছে। আমাদের পঞ্চকর্মা থেরাপি এমন একটা পদ্ধতি যেখানে কিন্তু শরীর এবং মন দুটোর ওপরেই কিন্তু খুব ভালো কাজ করে। আর আগে দেখা যেত যে এই আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপিটা কিন্তু সুদূর আমাদের সাউথ ইন্ডিয়াতে খালি পাওয়া যেত, কেরালাতে। এখন কিন্তু এনবিপি এটা আপনার খুব কাছাকাছি নিয়ে এসছে, আপনার বাড়ির কাছেই কিন্তু এনবিপির সেন্টার আছে, সেখানে আপনি হেল্পলাইনে কথা বলুন, আপনি যোগাযোগ করে সেখানে যান, ডাক্তারবাবুরা আপনাকে কনসাল্ট করবে, দেখবে, আপনার সমস্যাটা বুঝবে, বোঝার পর ওনারা যদি মনে করে হ্যাঁ শুধু ওষুধের দ্বারাই একে ঠিক করে দেওয়া যাবে আপনার সমস্যাটা, যে ঘুমের প্রবলেমটা, অথবা যদি ওনারা মনে করে যে হ্যাঁ পঞ্চকর্মা নিতে হবে, নিলে আরও ভালো রেজাল্ট পাবেন, তাহলে ওনারা ওইভাবে গাইড করবে। আপনি শুধু ওনাদের কথা অনুযায়ী চলুন, দেখবেন আপনার যে সমস্যাটা সেটাও মানে ঠিক হয়ে যাবে, এবং আপনার মনে দেখবেন আমার আনন্দ ফিরে আসবে, যেটা খুব মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য দরকার। একদম একদম ঠিক কথা। আসলে ঘুম হচ্ছে না এটাকে আমরা অনেক ক্ষেত্রে রোগ ভাবি না, ভাবি ঘুম হচ্ছে না, দুশ্চিন্তা, কিন্তু এই যে দীর্ঘদিন না ঘুমানো, এখন কিন্তু মানুষ, আগেকার দিনে মানুষরা যেমন পরিশ্রম করতো, খুব ভালো ঘুমতো, এখন আমাদের শারীরিক পরিশ্রমটা কমে গিয়েছে, মাথার কাজটা অনেকটা বেড়ে গেছে, এবং অনেক অল্প বয়সীরাও ফোন করে কিন্তু বলে যে ঠিকঠাক ঘুম হচ্ছে না। দীর্ঘদিন যদি না ঘুমাই সেটাও তো একটা জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। একদম। আর এটার সাথে দেখুন আমাদের পেটেরও কিন্তু রিলেশন আছে। ধরুন আপনি একটু মানে খেয়াল করলে বুঝতে পারবেন, অনেক সময় আমরা কোনো নেমন্তন্ন বাড়িতে খেতে গিয়ে রাত্রিবেলার কোনো ডিনার করলাম, সেখানে অতিরিক্ত মাত্রায় খাওয়া হয়ে গেল, দেখবেন স্টমাকটা আপসেট হয়ে গেছে, ঠিকমতো যেন গ্যাস হচ্ছে বা অস্থির করছে, অস্বস্তি করছে, ঘুমটা আসছে না। তার মানে আমাদের খাবার ধরনটাও কিন্তু অনেক সময় কারণ হয়ে দাঁড়ায় আমার সঠিক ঘুমটা না আসার জন্য। এক একজন ব্যক্তির এক এক রকম থাকে, তো এটা একটা কিন্তু কারণ যে আমাদের ঘুম না আসার জন্য এমন কিছু, আমরা রাতে যদি অতিরিক্ত রিচ খাবার খাই, দেখা যায় সেখানেও কিন্তু আমার ঘুমটা না আসতে পারে বা ঠিক মতো ঘুম নাও হতে পারে। একদম। যিনি আছেন ফোনে তাকে একটু ওয়েট করতে হবে, কারণ চট করে আমি একটু বলে রাখবো যে 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করতে হবে। সংস্থার ডিরেক্টর বি শর্মাকে মধ্যমগ্রামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, শিবপুরে পেয়ে যাচ্ছেন, বালচিগুড়ি এবং
এবং শোভাবাজার চেম্বারে পাচ্ছেন, আমতলায় পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, ল্যান্সটাউনে কিন্তু পেয়ে যাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন, ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন, বেলুড় চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে কলকাতা ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। তাছাড়া অন্য কোন চেম্বারে পাচ্ছি, এই প্রশ্ন যাদের রয়েছে তাদের কিন্তু প্লিজ একটু কিন্তু ফোন করে নিতে হবে হেল্পলাইন নাম্বারে। তার পাশাপাশি ডক্টর এন ভট্টাচার্যকে যারা কলকাতা বা হাওড়ার বাইরে থাকেন তাদের জন্য বলবো যে মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর এবং আপনারা আগরতলা এবং জামশেদপুর চেম্বারে পাচ্ছেন। ডক্টর এ হালদারকে আপনারা হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে পাচ্ছেন। দিল্লির চেম্বার কিন্তু প্রত্যেক মাসে থাকে, সেখানে এ হালদারের পাশাপাশি সংস্থার ডিরেক্টর বি শর্মাও কিন্তু উপস্থিত থাকেন। এবং তার পাশাপাশি ডক্টর এস ঘোষালকে আপনারা পুরো নর্থ বেঙ্গল জুড়ে কিন্তু পাচ্ছেন। রায়গঞ্জে পাচ্ছেন, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটিতে পাচ্ছেন। তার পাশাপাশি আপনাদের আমাদের নতুন দুটি চেম্বার যেটা আপনাদের রিকোয়েস্টে শুরু হচ্ছে সেটা হচ্ছে ডিব্রুগড়, আসামের ডিব্রুগড়, যেখানে কিন্তু অবশ্যই 28 জুলাই আপনাদের জন্য চেম্বার রয়েছে এবং গঙ্গারামপুরে চেম্বার, সেটা জুলাই মাসের একেবারে মিডলে রয়েছে। একটু ফোনে জেনে নেবেন। প্রত্যেক মাসের লাস্ট উইকে কিন্তু প্রতিবেশী দেশ বাংলাদেশে পৌঁছে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তার মধ্যে রয়েছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকছেন অবশ্যই ডক্টর এ হালদার, থাকছেন আরো অনেকেই। তো তার জন্য কিন্তু একটু হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি কালকিয়া থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা? আমি হচ্ছে একটু ব্রেনের সম্বন্ধে, একটু ব্রেনের সমস্যা, মানে তো প্রচুর ব্রেন হয়েছে। ব্রণ হয়েছে তাই তো? বয়স কত? বয়স হচ্ছে 19 বছর। পিম্পলস এর সমস্যা। আচ্ছা, মেয়ের মাথায় কি ড্যান্ড্রাফ আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই পিম্পলস যেগুলো হচ্ছে, ব্রণগুলো যেটা হচ্ছে, সেগুলোকে অনেক সময় মুখের পাশাপাশি পিঠে, বুকে এরকম জায়গাতেও আছে? হ্যাঁ ঠিক বলছেন, ওরকমই হচ্ছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, একটা বয়স সন্ধিকাল হচ্ছে 19 বছর বয়স। তো এই টাইমটায় কিন্তু ব্রণ আর পিম্পলস হয়, অনেকেরই হয়, কারণ আমাদের একটা স্কিনের মধ্যে গ্ল্যান্ড থাকে, সিবেসিয়াস গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থাকে। সেই গ্ল্যান্ডের থেকে যে রস, ঠিক আছে, সেই সিবাম বলে, সেই সিবামের মানে রসটা বেরায় বেশি মাত্রায় এই বয়সটায়, এই বয়ঃসন্ধিকালে, ঠিক আছে। তো যদি আমাদের স্কিনের মধ্যে এরকম ওই যে রসটা আসতে গিয়ে বাধা পায়, আমাদের স্কিনে যদি আমরা সঠিকভাবে ত্বকের পরিচর্যা না করি, সঠিকভাবে সেটার যত্ন না করি, তাহলে দেখাবে যাবে কিন্তু এই ব্রণগুলোর সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কথা। এইবার যখন ব্রণগুলো হয়ে গেল, তখন কিন্তু আর কিন্তু শুধু মুখ পরিষ্কার রাখলে হবে না, তখন কিন্তু চিকিৎসার দরকার আছে। এবং তার সাথে সাথে দেখতে হবে তার খাদ্য খাবারের ধরন। যেই খাদ্য খাবারগুলো খেলে ওই ব্রণগুলোকে আরও বাড়িয়ে দেবে, সেই খাদ্য খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। তার মানে আমার একটা সহজ পাচ্য খাদ্য খাবার খেতে হবে। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত মশলা জাতীয় খাবার, এগুলোকে কিন্তু কমিয়ে আনতে হবে। এবং এই খাদ্য খাবারের ধরনগুলোও কিন্তু নির্ভর করে কার কেমন শরীরের গঠন তার উপরে। আর এই পরামর্শ কে ভালো দেবে? যে ডাক্তারবাবুরাই দিতে পারবে। আমাদের এনবিপির ডাক্তারবাবুরা কিন্তু এই পরামর্শ দেবে এবং সেই অনুযায়ী কি ওষুধ খেলে এগুলো যেটা হয়ে গেছে, বাড়াবাড়ি হয়ে গেছে, অনেক সময় ওখান থেকে কিন্তু ইনফেকশনের মতো দেখা যায়, ঠিক আছে, ঘায়ের মতো হয়ে যায়, অনেক বড় বড় হয়ে যায় গালে মুখে। তো এগুলোর জন্য কিন্তু সঠিক যদি চিকিৎসা না করা যায়, দেখা যাবে কিছুদিন পর সেগুলো গালের মধ্যে কালো কালো হয়ে দাগ পড়ে যাচ্ছে, দেখা যাবে গর্ত গর্ত হয়ে যাচ্ছে, মুখের যে চেহারা, মানে মুখটা যে সৌন্দর্যটা, ওটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর তো এগুলো মাথায় রাখতে হবে। আর যাদের খুশকি রয়েছে, সেই খুশকি থেকেও কিন্তু ওরকম র্যাশগুলো বেরায়, বুকে, পিঠে, কপালে, মুখে, সব জায়গায় কিন্তু বেরোতে হয়। তাই ওই খুশকির ট্রিটমেন্টটা কিন্তু করাতে হবে এনবিপিতে এসে। একদম, তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আচ্ছা, একদম। যিনি ফোন করেছিলেন তিনি আরেকবার চেষ্টা করবেন, অবশ্যই আমরা কথা বলবো, কিন্তু এখন একটা দায়িত্ব পালনের সময়। সেটা কি বলুন তো? যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে গিয়েছেন তারা কেমন আছেন? এই যে আমরা এত কথা বলছি, এনবিপি এই করছে, এনবিপি ওই করছে, শুধু এটা আমাদের মুখের কথা নাকি প্রমাণিত সত্য কিছু আছে? সেই প্রমাণটাই আপনাদের সামনে তুলে ধরবো। যারা এসেছেন তারা কতটা ভালো আছেন, তারা বলছেন তাদের মনের কথা, শুনবো, তারপর ফিরবো অনুষ্ঠানে। আমার নাম তাপস বসাক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহরমপুরে, মধুপুর। কি সমস্যা আপনার? আমার সমস্যা ছিল, আমার পাটা ফুলে যাচ্ছিল, কোমর থেকে নিচ পোর্শনটা গোড়াটাই ফুলে যাচ্ছিল, নাভির উপরে ভাগটাও ফুলে যাচ্ছিল। তারপরে আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই, উনি সুগার এবং অ্যালবুমিন পান
এবং একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর কি আমাকে আর কি সাজেশন দেন যে আমি কিডনি ডাক্তারকে দেখাই, এবং কিডনি ডাক্তারের দেখে উনি আমাকে প্রায় 10-12 হাজার টাকার শুধু টেস্টই করিয়ে গেছেন, আর শুধু জল বের করার ওষুধ দিয়ে গেছেন। ঠিক আছে, ওই ওষুধটা খেলে 2-3 দিনের মধ্যে আমার পাটা আবার নর্মাল হয়ে যাচ্ছিল, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে। ঠিক আছে, আর ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে আমার প্রথমে নর্মালি ছিল 1.0, সেটা বাড়তে বাড়তে প্রায় 2-এ পৌঁছে গেছিল। হ্যাঁ, মানে উনি কিডনিটাকে ভালো করার জন্য বা সুস্থ করার জন্য কোনো রকম ট্রিটমেন্ট উনি করেননি। হ্যাঁ, এখানে আপনি কতদিন চিকিৎসা এখানে আমি করছেন? 14 দিন, গত 6 তারিখে প্রথম আর কি ট্রিটমেন্ট করেন ডক্টর কুমুদ শর্মার আন্ডারে। হ্যাঁ, তারপরে 14 দিনের উনি ওষুধ দিয়েছিলেন, ওষুধ খেয়ে আমি মোটামুটি আপাতত কিওরের দিকেই গেছি, আমার অনেকটাই ভালো, আমার পাটা সবই প্রায় নর্মাল হয়ে গেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি কতদিন চিকিৎসা করাচ্ছেন? প্রায় 15 দিন হলো, এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছে। আপনার নাম? আমার নাম সবিতা ভৌমিক। কি সমস্যা আপনার? আমার ইউটারাসে টিউমার হয়েছিল এবং ইউটারাসটা বেড়ে গিয়েছিল এবং ওইটা ক্যান্সারের মোটিভ ছিল, ওটা নেগেটিভ পজিটিভ ছিল, আর বর্তমানে এখন নেগেটিভ হচ্ছে। এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? এখানে জানুয়ারি মাস থেকে করছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি এখন চিকিৎসা করে কেমন আছেন? এখন আমি প্রত্যেক সুস্থ আছি, ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি, এবং এটার জন্য যে আশা করবো সবাই যেন এখানে আসতে পারে এবং তাদের যেন বিশ্বাস অর্জন করতে পারে। আপনার নাম? গৌরচন্দ্র সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি কুঞ্জঘাটা। কি সমস্যা আপনার? আমার হাঁটুর সমস্যা ছিল, আমি হাঁটতে পারতাম না, ব্যথা হতো সবসময়ের জন্য, কনকনি ব্যথা থাকতো, হাঁটু ফুলে যেত, সাইকেল চালাতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, চলাফেরা করতে খুবই প্রবলেম হতো। এইসব প্রবলেমগুলো আমার খুব হতো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন এই আপনি? 1 বছর, বেশি 1.5 বছর। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন দেখাচ্ছেন? আমার এই 2 মাস হলো আজকে নিয়ে। কেমন আছেন আপনি এখানে চিকিৎসা করে? অনেকটা আরাম আছে, অনেকটা আরাম আছে। এখন আমি এমনটা বুঝতে পারছি যে কোথাও গেলে পরে একটু শান্তিপূর্ণভাবে যেতে পারবো। আগে যেরকম বাড়ি থেকে বেরোতে পারতাম না, এখন পারবো, সঙ্গে লোক চাই। আপনার নাম? বাড়ি কোথায়? কি সমস্যা আপনার? আমার অর্থোআর্থাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, স্কিন ডিজিজ, তার সঙ্গে হচ্ছে ক্রনিক আমাশা। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন আপনি চিকিৎসা করছেন? আমি গত ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চিকিৎসা করাচ্ছি, আমি 70% এখন ভালো আছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা পৌঁছে যান তারা ভালো থাকেন এবং তাদের বেড়ে যায় আত্মবিশ্বাস, কারণ এতটা ভালো হব তারাও কিন্তু কোনোদিন ভাবতে পারেন না। তাই অবশ্যই আপনাদের জন্য সর্বদা রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের দরজা। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, পেটের সমস্যা। ওই যে বারবার আপনারা ভাবেন পেটের সমস্যা, এটা আবার কোনো সমস্যা নাকি, একটু খাওয়া দাওয়া করলে তো হতেই পারে, এর জন্য আবার ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তো বোকামো। বোকামো আপনি করছেন, বোকামো আপনার ভাবনা চিন্তা। কারণ পেটের সমস্যায় শুধু পেট পর্যন্ত কিন্তু সমস্যাকে লুকিয়ে রাখে না, সেই পেটের সমস্যা থেকে হাজার রকমের সমস্যা তৈরি হয়। আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে হয়তো আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো না, তবু যেহেতু ডক্টর ভাদুরী আমাদের সঙ্গে রয়েছে, আমি তার থেকে একটু জানতে চাইবো যে পেটের সমস্যা যদি দীর্ঘদিন আমার থাকে, কি কি সমস্যা আরো হতে পারে আমাদের? দেখুন, আমাদের যে পেটের সমস্যা বিভিন্ন রোগকে ডেকে নিয়ে আসে, ঠিক আছে, আর কারণ আমাদের বডির যে সিস্টেমগুলো ঠিকমতো ফাংশন করে না। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে এগুলো তো আছে, এখানে দেখা যাচ্ছে যে পেটের সমস্যার সাথে অনেক সময় ডায়াবেটিসের প্রবলেম থাকে, সুগার বেড়ে যায়, যে সেই সময় পেটের সমস্যা থাকে অনেক সময়। আবার এটাও দেখা গেছে যে অতিরিক্ত যারা মোটা, অতিরিক্ত ওজন যাদের, তাদেরও কিন্তু পেটের সমস্যা আছে। এবং স্কিনের উপরেও কিন্তু পেটের যদি প্রবলেম থাকে, সেটার একটা বিশাল বড় এফেক্ট কিন্তু আমরা দেখতে পাই। এবং এমনকি বোধহয় হেয়ারেও বোধহয় তার একটা প্রভাব কিন্তু পড়ে। আমরা ঠিক এটা নিয়ে আলোচনা করব। অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্গানকে কিন্তু এফেক্ট করে পেটের সমস্যা। দেখবেন যাদের দীর্ঘদিনের পেটের সমস্যা, তাদের কিন্তু লিভারও খারাপ হয়ে যায় ধীরে ধীরে। তো আমরা এতগুলো দিক নিয়ে সত্যি আজকে আলোচনা করতে পারবো না, তবে সত্যি আপনার দীর্ঘদিনের পেটের সমস্যা আপনার সৌন্দর্য নষ্ট করার জন্য একটা বড় দায় কি বহন করে, বা আপনার হেয়ার ফলিং এর রোগে একটা বড় দায় পেটের সমস্যা হতে পারে। সব বিষয়গুলো পরিষ্কার করে আলোচনা করব, তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন, মানে প্রবলেমটা কার? আমি
আমার স্বামী প্রচন্ড কাশি আর দুখানে ইনহেলার ব্যবহার করছে, তাও এখনো মানে টানটা কমেনি। এত কাশি হয় যে কাশতে কাশতে হাঁপিয়ে যায়, দুখানে ইনহেলার দিচ্ছি তাও হচ্ছে না। কার সমস্যাটা? আপনার তো? না, স্বামী, আমার স্বামী। আচ্ছা, আপনার হাজবেন্ডের বয়স কত? 63 বছর। আচ্ছা, আচ্ছা, উনি কি কোনো রকম সিগারেট স্মোক টোক করতে? হ্যাঁ, হ্যাঁ। খুব বিড়ি খেত, এখন বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আপনি আগে কি কোনো ডক্টর দেখিয়েছেন ওনাকে এই ব্যাপারে? প্রচুর ডাক্তার দেখাচ্ছি, প্রচুর পরীক্ষা করতে দিয়েছি, অনেক কিছু পরীক্ষা করতে দিয়েছি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা যেটা, কাশিটা একটা হচ্ছে সিমটম, ঠিক আছে? বিভিন্ন ভেতরে সমস্যা থাকলে তার থেকে কাশির সৃষ্টি হয়। এবং আপনি যেটা বললেন ইনহেলার, তার মানে ওনার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, ঠিক আছে? তার জন্য ইনহেলারটা দেওয়া হয় যাতে আমাদের যে লাংসটা সেটা ভালো মতো খুলে যায়। কিন্তু ওটা কিন্তু টেম্পোরারি রিলিফ, যেই সময় ওই অ্যাটাকগুলো হয় সেই সময় ওটা দিলে ভালো হয়ে যায়। এবার পরিস্থিতি যখন আবার ওরকম চলে আসে, যে কারণে ধরুন ওনার নিঃশ্বাসের কষ্টটা হচ্ছে, সেই জায়গাটায় সেই টাইমে কিন্তু ওনার আবার ইনহেলার নিতে হচ্ছে। বিভিন্ন ধরনের আজকাল বেরিয়েছে। তবে এটা পার্মানেন্ট কি কোনো সলিউশন আছে? দেখুন, এই যে অ্যাটাকগুলো, এই অ্যাটাকগুলোকে কিন্তু আস্তে আস্তে কমিয়ে আনা যায় যদি আপনি একটা সুন্দর মানে শৃঙ্খলভাবে আপনি জীবনযাপন করতে চান, মানে পারেন। কারণ কি, কেন আমি এই কথাটা বললাম যে একটা ডিসিপ্লিন লাইফ কেন দরকার? উনি এত বছর ধরে যে সিগারেট স্মোক করেছে বা বিড়ি খেয়ে এসছে, তাতে কি হচ্ছে, ওনার যে লাংসটা, সেখানে কিন্তু বিড়ির থেকে যে একটা টার বেরোয়, একটা আলকাতরার মতো জিনিস বেরায়, ঠিক আছে? সেটা কিন্তু ওখানে গিয়ে আস্তে আস্তে জমাট বাঁধতে থাকে এবং জমাট বাঁধ আঠালো একটা ভাব থাকে। এবং সেটার কাজ হচ্ছে কি, যে নিঃশ্বাস নেবার যে মানে অক্সিজেন যে আমরা লাংসটা পায়, আমরা যে অক্সিজেন নিঃশ্বাস নিই, সেটা কিন্তু ওটাকে আটকে রাখে, বাধা দিতে পারে, বাধা দেয়। এতে করতে করতে কি হয়, মানুষ সঠিক মানে ঠিকভাবে কিন্তু নিঃশ্বাসটা নিতে পারে না। এর জন্য কিন্তু ওনার কিন্তু প্রাণায়ামের দরকার আছে একটা প্রথম। এবার কি প্রাণায়াম করবে, কিভাবে করবে, কতক্ষণ করবে, এগুলো কিন্তু জানতে হবে। শুধু আপনি মোবাইল ঘেটে প্রাণায়াম দেখে নিলেন, তাতে কিন্তু সবসময় সঠিক রেজাল্টটা পাবেন না। এবং এই যে ভেতরে যে একটা জমাট বেঁধে গেছে, এটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। এটা যদি ক্লিয়ার, মানে আমি একটা জাস্ট আপনাকে একটা উদাহরণ দিলে আপনি ঠিক বুঝে যাবেন। আপনি একটা স্পঞ্জ নিয়েছেন, স্পঞ্জ, আমাদের লাংসটাও কিন্তু স্পঞ্জের মতো পরিষ্কার একটা স্পঞ্জ। যখন মানুষ জন্মেছে আছে, বিভিন্ন পলিউশন থেকে বা বিভিন্ন কারণে দেখা যাচ্ছে ওই স্পঞ্জটা আস্তে আস্তে নোংরা হচ্ছে। এবার আপনি দেখলেন এক জায়গায় অনেকগুলো কালো জল রয়েছে, এবার স্পঞ্জটা চোবালে স্পঞ্জটা কিন্তু কালো হয়ে গেল। এবার আপনার লাংসটাও কিন্তু ওরকম হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে? এই যে বিড়ি খেলে, সিগারেট খেলে, এগুলো কিন্তু ওরকম একটা হয়। এইবার ওটাকে পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু লাংসটা আবার সঠিকভাবে ফাংশন করবে। না হলে এই যে স্পঞ্জটা দিয়ে যে নোংরাগুলো তোলা হলো, চুষে নিল, একটা টাইমের পর কিন্তু আর চুষতে পারবে না, কারণ ওটা ভর্তি হয়ে আছে। আমাদের লাংসটাও তেমন, যদি আমি এটাকে পরিষ্কার না রাখতে পারি, তাহলে কিন্তু ও ঠিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস করতে পারবে না। আয়ুর্বেদাতে কিন্তু এর চিকিৎসা আছে, যার মাধ্যমে কিন্তু বডিকে ডিটক্সিফাই করা যায় এবং বিষমুক্ত করা যায়। বিষাক্ত যে আমাদের পদার্থগুলো শরীরে আছে, সেটার থেকে শরীরকে ফিরিয়ে আনা যায়, সুস্থ করা যায়। এবং তার সাথে সাথে যে আমাদের ওষুধ আছে, এনবিপির ডাক্তারবাবুরা যে প্রেসক্রিপশনে ওষুধ দিচ্ছে, তার মাধ্যমে, এই দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু দেখা যাবে আপনার যে হাজব্যান্ডের যে সমস্যাটা হয়েছে, সেটা আস্তে 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 কিন্তু ঠিক হয়ে যাবে। এটার জন্য ফেলে রাখবেন না, দিন দিন কিন্তু নাহলে এর প্রকোপ বাড়তে থাকবে, সমস্যা হতে থাকবে। এটার থেকে যদি বাঁচতে হয়, নিজেকে সুস্থ রাখতে হয়, তাহলে এখনই যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। আর উনি দমদম থেকে ফোন করেছিলেন, মধ্যমগ্রাম চেম্বারটা বোধহয় খুবই কাছে হবে। হ্যাঁ। এবং চাইলে আপনি শোভাবাজার চেম্বারেও কিন্তু মেট্রো করে চলে আসতে পারেন। আপনার যেখানে সুবিধা আপনি যোগাযোগ করুন। তবে একটা অভিযোগ করলেন না যে বহু ডক্টর দেখিয়েছি, বহু মেডিসিন খাইয়েছি হাজবেন্ডকে, ভালো হচ্ছে না, একবার এনবিপি তে পৌঁছে গেলে বোধহয় আর কোনো অভিযোগের জায়গা থাকবে না। হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার একদম সঠিক ট্রিটমেন্ট হয়, যার মাধ্যমে কিন্তু আপনারা টিভিতে দেখতেও পাচ্ছেন যে পেশেন্টরা কি বলছে। আমাদের তো এটা কোনো সাজিয়ে গুছিয়ে কোনো মডেলকে দিয়ে করানো না, বা কোনো সেলিব্রিটিকে দিয়ে মানে এই ফিডব্যাকগুলো, বাইটগুলো নেওয়া না। এর চেয়ে পেশেন্টের নিজের কথা, যেটা ওনারা ফিল করেছে, যেটা ওনারা উপকার পেয়েছে, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা বুঝতে পারেন এর কতটা অথেন্টিসিটিটা, কতটা সঠিক চিকিৎসা এখানে হয়, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। একদম। হ্যাঁ, বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি আপনার মানে বিশ্বনাথ শাহ বলছি, বেহালা থেকে। বেহালা থেকে বলুন, কি সমস্যা? আমার
মানে এক মানে আত্মীয়র সমস্যা। হুম। মানে মেয়ের এখন মানে 13 বছর বয়স, হুম। তো তার মানে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে ফার্স্ট স্টেজ। Blood cancer। না মানে মানে কেমোটা কোনোভাবেই নিচে মানে পাচ্ছে না, মানে কেমো নিতে মানে পরে হয়েছে মানে প্রচন্ড মানে কষ্ট হচ্ছে। স্বাভাবিক, বা 13 বছরের বাচ্চা কেমোনিতে তো প্রবলেম হবে। আপনি কি চাইছেন যে এনবিপি তে ট্রিটমেন্ট আছে কিনা ক্যান্সারের, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ক্যান্সারের ট্রিটমেন্ট তো আছে। মানে বিকল্প কোনো আর কি মানে ট্রিটমেন্ট যদি থাকে সেটা আমি জানতে চাইছি। ওকে হ্যাঁ। ওকে, দেখুন, আয়ুর্বেদ একটা এমন চিকিৎসা পদ্ধতি যেখানে কিন্তু সব রোগেরই চিকিৎসা হয়। এবং আপনাকে একটাই কথা বলবো যে জিনিসটাকে গাড়িয়ে না রেখে তাড়াতাড়ি আসুন, ডাক্তারদের পরামর্শ দিন। আমাদের এখানে খুব অথেন্টিক্যালি বলা হয় যে আপনি একবার দেখাতে এলে ডাক্তারবাবুরা আপনাকে বুঝিয়ে দেবে, হ্যাঁ এই রোগটা হয়েছে, এটা নির্মূল হবে, অথবা এই রোগটা হয়েছে, এটা এতদিনে আপনি ইমপ্রুভমেন্ট পাবেন। আপনাকে গুছিয়ে একদম সঠিকভাবে কিন্তু আপনাকে বুঝিয়ে ট্রিটমেন্টটা শুরু হবে। মানে এমন নেই আপনাকে ধোঁয়াশার মধ্যে কোনোদিনই রাখা হবে না, ঠিক আছে? ধরুন সব তো রোগের একটা মানে কি বলবো স্টেজ থাকে। এবার সেটা কিন্তু ডাক্তারবাবুদের সামনে এলে, ধরুন আপনারা যা রিপোর্ট করেছেন বা ওনারা যদি মনে করেন কোনো রিপোর্ট করতে, সব কিছু নিয়ে কিন্তু একটা জায়গায় ওনারা আসবেন যে যেই প্রবলেমটা হয়েছে এটাকে কতটা ঠিক করা যায়। পুরো ঠিক করে ফেলতে পারা যাবে না, একটা জায়গা অবধি পৌঁছবে, কতটা ভালো করা যায়, এই সব ব্যাপারগুলোই কিন্তু ওনাদের সামনে এলে আপনারা জানতে পারবেন। ফোনের মাধ্যমে কিন্তু এত বড় রোগের কিন্তু ওইভাবে একদম। কোনো পরামর্শ দেওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেক ব্যক্তি আলাদা, রোগ আলাদা এবং তার কিন্তু সমাধানও আলাদা। কারণ মাত্র 13 বছর এবং একটা দিক খুব খারাপ যে রোগটার নাম ক্যান্সার, ব্লাড ক্যান্সার। এর থেকে খারাপ কিছু আমাদের শুনতে ইচ্ছে করে না, এটাই সব থেকে খারাপ বলে আমাদের মনে হয়। আরেকটা দিক ভালো আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট স্টেজ, এটা একদম। কিন্তু বলেছেন। তো ফার্স্ট স্টেজ যেখানে তুমি ফোন করেছিলে, অল্প বয়সী তোমার, বুঝতেই পারলাম, তুমি তোমার রিলেটিভকে একটু জানাও এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে একবার আসতে, সমস্ত রিপোর্ট নিয়ে আসতে। কারণ আয়ুর্বেদ এই প্রথম এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার যে কিন্তু ক্যান্সার নিয়ে ভাবনা চিন্তা করছে, এবং প্রচুর সাকসেস রিপোর্ট কিন্তু এনবিপির হাতে রয়েছে ক্যান্সারকে কেন্দ্র করে। তাই অবশ্যই রিপোর্টগুলো নিয়ে খুব চটজলদি যোগাযোগ করতে হবে। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি বলুন কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ বলুন, আমি বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ রাখছি, হাতে ব্যথা। হাঁটু ব্যথা, বয়স কত? হ্যাঁ বয়স 70। আচ্ছা, বেশ, শুনুন। আচ্ছা, আপনার ওজনটা কেমন? ওজন কি বেশি বলে মনে হচ্ছে না কম? বেশি নয়। আচ্ছা, 55। আচ্ছা, আপনার আরেকটা বলুন যে আপনার খাদ্য খাবারের ধরনটা কেমন? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের যত বয়স বাড়ে শরীর ভাঙতে শুরু করে, আমরা একটা কথা শুনেছি। এবার যাতে আমরা অসুস্থ না হয়ে পড়ি তার জন্য আমাদের নিয়ম কি, আমরা একটা সঠিক জীবনযাত্রা করতে হবে। এবং যদি ছোটোখাটো কোনো সমস্যা আসে তাহলে অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে। এমন কোনো মানে পরামর্শটা এমন হতে হবে যেটা আমার সেই সমস্যাটা থেকে আমি বেরিয়ে আসতে পারি, সেটাকে চাপা দিয়ে রাখলে হবে না। চাপা দিয়ে আপনি ধরুন আপনার ব্যথা হয়েছে, হয়তো আপনি এত বছরে অনেক পেন কিলার খেয়ে নিয়েছেন, কিন্তু আপনি যেখানে ছিলেন বরঞ্চ তার থেকে আরও খারাপ দিকেই যাচ্ছেন। এটা হচ্ছে নিয়ম। শরীরকে ঠিক করতে হবে, সেটাকে মানে বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে রাখলে হবে না। শরীরকে সবসময়, একটা রোগকে আপনি পুষলে হবে না, তাকে কিন্তু শরীর থেকে বের করে দিতে হবে, তাহলে কিন্তু আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন। এই যে বয়সের সাথে সাথে আমাদের কি হয়, হাড়ের মধ্যে ক্যালসিয়াম সেগুলো কমতে থাকে, এবং সেটা যখনই কমতে থাকে, যদি দেখা যায় যে আমাদের দুটো হাড়ের মধ্যে গ্যাপটা কমে গেছে, তাহলে হাড়ে হাড়ে ঘষা খায়, সেখান থেকে হাড় ক্ষয় হতে থাকে। এবার ক্ষয় যদি আরও বেড়ে যায় তাহলে আরও সমস্যা বাড়বে। তার জন্য এটার কিন্তু পদ্ধতি আছে যার মাধ্যমে কিন্তু এই ক্ষয়গুলোকে আটকানো যায়, প্রথম কথা। দ্বিতীয়ত, যে ক্ষয়গুলো হয়ে গেছে সেগুলো কিন্তু সারানো যায়। তার জন্য পদ্ধতি আছে, আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপি আছে, যেটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায়।
আমাদের এনবিপিতে কিন্তু একদম কমপ্লিট সেট আপ আছে, এমনকি আমাদের ভারতবর্ষের বাইরেও যারা পেশেন্ট আছে তারা কিন্তু এই ভারতবর্ষে এই কলকাতায় চলে আসেন, ওনারা এখানে এসে থেকে কিন্তু এই ট্রিটমেন্টগুলো করেন। আমরা সব কোঅপারেশন করি, কোনো অসুবিধা হয় না। তার জন্য আপনার বাড়ি যতই দূরে থাক না কেন, যদি এরকম পঞ্চকর্মার দরকার পড়ে সেই ব্যবস্থা আমরা করে দিই, যাতে আপনি এসে সেইগুলো এখানে এসে নিতে পারেন, থাকা খাওয়ার কোনো যাতে আপনার প্রবলেম না হয়, এটা একটা ব্যাপার। এবং আপনার যে সমস্যাগুলো হয়েছে তার জন্য কিন্তু সঠিক ওষুধের দরকার আছে, পেইন কিলার না। পেইন কিলার খেলে সেটা আপনার ব্যথা কমবে না, সেটা ব্যথাটা আপনি বুঝতে পারবেন না, যে আপনার ব্যথা হচ্ছে আপনি বুঝবেন না, কিন্তু ব্যথার জায়গাটা কারণটা তো আপনি ওটাকে ঠিক করতে পারেননি। তার জন্যই আপনার কারণটা ঠিক করতে গেলে কিন্তু আয়ুর্বেদের হাত ধরতেই হবে, কারণ আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি এমন একটা প্যাথি, এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে কিন্তু আপনার সমস্যাগুলোকে ঠিক করা যায় এবং শরীরকে সুস্থ করা যায়, সেটা পুষতে হয় না। তো তার জন্য কি করতে হবে, আপনারা হেল্পলাইন নাম্বারে কল করুন, কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আপনি জেনে নিন যে আপনার বাড়ির কাছাকাছি কোন সেন্টার আছে আমাদের এনবিপির, সেখানে গিয়ে আপনি দেখাবেন এবং ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন এবং ওনাদের কথা অনুযায়ী চললে দেখবেন আপনার অনেক বড় বড় সমস্যা কিন্তু আপনার ঠিক হয়ে যাচ্ছে। একদম। তবে মনের মধ্যে একটা প্রশ্ন তো উকিঝুঁকি মারছে যে পেটের সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে হতে পারে আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো, হতে পারে আমার ফ্যাটি লিভারের সমস্যা হলো, হার্টের সমস্যা আসতে পারে, সেরেব্রাল অ্যাটাকও আসতে পারে, কিন্তু পেটের সমস্যার জন্য স্কিনের প্রবলেম হয়, এটা সম্ভব? তো এই উত্তরটাই কিন্তু আজকে অবশ্যই আপনার থেকে একটু জানবো। হ্যাঁ, পেটের সমস্যা থেকে কিন্তু স্কিনের এবং চুলের কিন্তু খুবই সমস্যা, মানে দেখা যায় ক্ষতি হয়। ঠিক আছে, দেখা যাবে যে চুল খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, বয়সের আগেই কিন্তু চুল ঝরা শুরু করে। দেখুন, চুলেরও কিন্তু একটা আয়ু আছে, যেমনি আমাদের দেখবেন আপনি নখ কেটে ফেললে নখ বড় হয়ে যাবে, আবার চুল কেটে ফেললে চুল বড় হয়ে যাবে। এবং আমাদের শরীরের প্রত্যেকটা কোষ কিন্তু নিয়মিত একটা সময়ের পর থেকে সে নতুন করে কোষ সৃষ্টি করে, ঠিক আছে। এবং চুলের ক্ষেত্রে আমি তার জন্যই বলছি, চুলের ক্ষেত্রেও তার একটা আয়ু আছে। এবার দেখা যায় অনেক সময় সেই তার পুরো জীবনকালটা কাটানোর আগে সে পড়ে গেল এবং তারপর আবার দেরি করে আবার নতুন চুল গজালো। এই যে গ্যাপটা, এখানে দেখা যাবে আপনার মাথায় টাক পড়ে যাচ্ছে বা চুল হালকা হতে থাকছে, সেটা বয়সের সাথে সাথে বাড়ে। এবার দেখা যাচ্ছে কম বয়সেই এই প্রবলেমটা চলে আসছে, তাহলে আমার কিন্তু সতর্ক হতে হবে। নাহলে দেখবেন আজকালকার দেখা যায় যে অল্প বয়সী ছেলে মেয়েদের মাথায় কিন্তু চুল কমে গেছে, এটা একটা বিশাল বড় সমস্যা। এবং চুল কি দেয়, আমাদেরকে কনফিডেন্স দেয়, দেখতে সুন্দর লাগে চুল থাকলে। চুল না থাকলে আমাদের দেখবেন নিজের মধ্যে একটা হীনতায় আমরা ভুগি, যে না আমাকে দেখতে খারাপ লাগছে, ভালো লাগছে না, এই ব্যাপারগুলো। এবং অনেক বেশি বয়স যা তার থেকে অনেক বেশি বয়সও মনে হয়, ঠিক আছে। অবশ্যই, কারণ চুল আমাদের 75% সৌন্দর্যকে কিন্তু ক্যারি করে, তাই চুলের প্রতি যত্নশীল হন। এবং এনবিপি কিন্তু স্কিন এবং হেয়ার নিয়ে নতুন করে আপনাদের জন্য ভাবনা চিন্তা করছে, সেটাও আমরা কিছুদিন পর অবশ্যই বন্ধুদের সামনে তুলে ধরবো। তবে তার আগে কি আছেন একটু দেখে নি। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? আমি রানীগঞ্জ থেকে বলছি। রানীগঞ্জ থেকে বলছেন, বলুন কি প্রবলেমের জন্য ফোন করলেন? আমার খুবই মাথা ব্যথা করছে এবং মাথাতে এত ব্যথা করছে যে আমি হাঁটতে পারছি না। বয়স কত? আমার বয়স 25 বছর। 25 বছর? আচ্ছা, 25 বছর। মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে, আপনার কি চশমা বা চোখের কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমার চোখে সমস্যা আছে। চশমা ইউজ করেন আপনি? হ্যাঁ। চশমা, ঠিক আছে। আরেকটা বলছি, আপনার বয়স, আপনি কি পড়াশোনার মধ্যে রয়েছেন? হ্যাঁ, আমি পড়াশোনার মধ্যে রয়েছি। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, আজকাল একটা ব্যাপার হয়েছে যে আমাদের অনেক বেশি মোবাইল ঘাটা হয়ে যায়, ঠিক আছে। অল্প বয়সদের ছেলে মেয়েদের ক্ষেত্রে আরও এটা বেশি হয়। এটাও কিন্তু একটা শরীরকে ড্যামেজ করছে, আমাদের চোখ হোক, ব্রেন হোক, শরীরকে কিন্তু এটা ড্যামেজ করছে। তো এই ড্যামেজ থেকে আমরা যদি নিজেদেরকে কিভাবে বাঁচাতে পারি, যদি আমাদের ইমিউনিটি ভালো থাকে, আমাদের যদি প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে, তাহলে কিন্তু আমরা সেখান থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো এই ড্যামেজটা থেকে যতটা বেশি পারা যায়, ঠিক আছে। এর জন্য কিন্তু আপনার কি আছে, আয়ুর্বেদিক চিকিৎসা রয়েছে। আপনার যে চোখের প্রবলেমটা, এটা অনেকগুলো কারণে হতে পারে, বা চোখের প্রবলেম না, মাথার ব্যথাটা, যে এটা অনেকগুলো কারণে হতে পারে। চোখের ব্যথা থেকে, চোখের প্রবলেম থেকে হতে পারে যে আপনার পাওয়ারের পরিবর্তন হয়েছে, অতিরিক্ত কম্পিউটার বা মোবাইলের সামনে থাকার জন্য হতে পারে, বা দেখা যাচ্ছে যে আপনার কোনো ভেতরে একটা বড় সমস্যা রয়েছে যার থেকে আপনার কিন্তু মাঝে মাঝেই মাথা ব্যথা হচ্ছে।
এটাকে ফেলে রাখবেন না। মাথা ব্যথা হচ্ছে একটা, ব্যথাটাই হচ্ছে একটা সিমটম, এর পিছনে একটা বড় কোনো কারণও থাকতে পারে। তাই এটাকে যদি ফেলে রাখেন, ভবিষ্যতে দেখা গেল এর থেকেই একটা বড় কোনো সমস্যা সৃষ্টি হলো, সেটা যাতে না হয়, সেটা যাতে আপনি সাফার না করতে হয়, আপনি বাড়ির গার্জিয়ানদের সাথে কথা বলুন, হেল্পলাইনে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনার কাছাকাছি কোথায় আমাদের এনবিপির চেম্বার আছে, সেখানে গিয়ে আপনি ডাক্তারবাবুদের দেখান, কনসাল্ট করুন, এটার থেকে কিন্তু আপনি সেরে উঠবেন। একদম। আর কিভাবে আপনি কনসাল্ট করবেন তার জন্য যোগাযোগ করতে হবে 9830235527 বা 37 এই নাম্বারে। আরেকবার চট করে আপনাদেরকে জানিয়ে রাখি, সংস্থার ডিরেক্টর বি শর্মা, তাকে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে সোমবার করে, মঙ্গলবার ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন শিবপুর চেম্বারে, এবং বুধবার কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন বাল্টিগুড়ি চেম্বারে এবং কলকাতার শোভাবাজার চেম্বারে। বৃহস্পতিবার কিন্তু থাকছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য আমতলা চেম্বারে। শুক্রবার ওনাকে বেলুড়ে পাচ্ছেন, শনিবার কিন্তু উনি থাকছেন খিদিরপুর চেম্বারে, রবিবার পেয়ে যাচ্ছেন ওনাকে আবার ল্যান্সডাউন চেম্বারে। ডক্টর এন ভট্টাচার্য ওনাকে মধ্যমগ্রাম চেম্বারে আপনারা পাচ্ছেন শুক্রবার করে, ওনাকে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার ল্যান্সডাউন চেম্বারে, সোমবার কিন্তু বেলুর চেম্বারে উনি থাকছেন, এবং ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে পাচ্ছেন আপনারা কিন্তু ল্যান্সডাউন চেম্বারে। এবং তার পাশাপাশি একটু আমাদের বন্ধুদের জন্য বলে রাখবো যে জেলাতেও কিন্তু প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি বড় শহরে কিন্তু রয়েছে এনবিপির চেম্বার। তার জন্য যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। যেমন ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, এছাড়া আপনারা আগরতলা এবং জামশেদপুর চেম্বারেও কিন্তু ওনাকে পাচ্ছেন। ডক্টর এ হালদারকে আপনারা পেয়ে যাচ্ছেন হেরিয়ে পাচ্ছেন, বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুরা চেম্বার পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগরে, পেয়ে যাচ্ছেন হলদিয়া এবং আরামবাগে। এছাড়া আপনারা জানেন যে ডক্টর এ হালদার এবং সংস্থার ডিরেক্টর বি শর্মা কিন্তু দিল্লি চেম্বারে থাকেন, এবং তার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তার পাশাপাশি বলবো ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু নর্থ বেঙ্গল জুড়ে পেয়ে যাচ্ছেন, কলকাতায় যেরকম পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি এই গুরুত্বপূর্ণ চেম্বারগুলোতে পাচ্ছেন। আসামের বন্ধুরা আপনাদের বারংবারের রিকোয়েস্টে কিন্তু আবার এনবিপি ডিরেক্টর আপনাদের জন্য ডিব্রুগড়ে নতুন চেম্বার শুরু করার কথা ভাবনা চিন্তা করেছেন, এবং একেবারে কনফার্ম সেটা হচ্ছে 28শে জুলাই আপনাদের জন্য চেম্বার রয়েছে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। গঙ্গারামপুরেও কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন জুলাইয়ের একেবারে মিডিলে, তার জন্য যোগাযোগ আপনারা নিশ্চয়ই করবেন যারা গঙ্গারামপুরে যোগাযোগ করতে ইচ্ছুক বলে এত দিন ধরে কিন্তু ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করেছিলেন। তার পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু পৌঁছে যাচ্ছেন এনবিপির চিকিৎসকেরা, সংস্থার ডিরেক্টর বি শর্মা, এবং তার পাশাপাশি কিন্তু ডক্টর এ হালদার বাংলাদেশে চেম্বার করেন। তো সেখানে প্রত্যেক মাসের লাস্ট উইকে কিন্তু থাকেন ডাক্তারবাবুরা। একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন নিজের জন্য বা নিজের প্রিয়জনের জন্য। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে পেটের সমস্যা কতটা আমাদের স্কিন বা হেয়ারকে ক্ষতি করতে পারে। তো হেয়ারের ব্যাপারগুলো ওরকম হয়, যেহেতু আমি আরেকটা ব্যাপার আছে যে আমাদের পুষ্টিগত মান ঠিক থাকে না। কারণ হচ্ছে কি, আমাদের যখন পেটের সমস্যা হয় তখন তার মানে আমার সিস্টেমটা ভালো কাজ করছে না, এবং শরীরের মধ্যে পুষ্টিও কিন্তু ঠিকমতো যাচ্ছে না। এতে কি হবে যে স্কিনের মধ্যে দেখবেন একটা জৌলস ভাব থাকে। একটা হেলদি স্কিন কি থাকে, আমাদের জৌলস একটা ভাব থাকে। দেখবেন আগেকার দিনে যখন কোনো আমরা একজন বা এখনও যখন কোনো সাধক বা কোনো একজন ভালো যারা ধরুন সন্ন্যাসী, তাদের দেখবেন চেহারার মধ্যে একটা আভা একটা কিন্তু সৃষ্টি হয়, একটা গ্লো সৃষ্টি হয়। দেখুন ওনারা কিন্তু কোনো মেকআপ করছে না, কোনো ক্রিম মাখছে না, তবু কেন সৃষ্টি হয়েছে? কারণ ওনাদের লাইফস্টাইলটা ঠিক আছে, ওনাদের খাদ্য খাওয়ারের ধরনটা কিন্তু আমাদের থেকে আলাদা, ঠিক আছে, এবং তার জন্য কি ওনাদের পুষ্টিগত মানটা অনেক ভালো। তার জন্যই তার রিফ্লেকশনটা কিন্তু আসছে কোথায়, যে তাদের স্কিনের ওপরে। আমরা একটা যোগাসনের কথা, আমরা কিন্তু প্রাণায়ামের কথা একটা সবসময় শুনি যে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়ামটা দেখবেন যে একটু ফলো করবেন কোনো একটা ভিডিওতে, দেখবেন কাজ যেটা করা হচ্ছে সেটা কিন্তু পেটের ওপরে কাজ করা যাচ্ছে। কিন্তু কপালভাতি মানে কপালের মধ্যে ভাতি মানে আভা, একটা গ্লো, একটা লাইট যেন দেখা যাচ্ছে, কপালটা যাতে চকচক করছে। এইটা কেন? দেখুন পেটের ব্যায়াম করছে, আভাটা আসছে মানে মুখমণ্ডলে। কেন? তার মানে এটা রিলেটেড। তার মানে যে পেটের যদি সমস্যা হয় তাহলে কিন্তু দেখা যাবে স্কিনের মধ্যে তার এফেক্ট আছে। স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে, খসখসে হতে পারে, কালো ভাব চলে আসতে পারে স্কিনে।
কিন্তু যদি তার যদি পেটের সমস্যাটা না থাকে, দেখা যাবে যে মুখে তার কিন্তু একটা গ্ল্যামার আছে, স্কিনটা চকচকে ভাব আছে, একটু তৈলাক্ত ভাব আছে, অতিরিক্ত শুকনো থাকবে না, একটা নর্মাল কিন্তু স্ট্যান্ডার্ড স্কিন টাইপ হবে। একদম। এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু আপনাদের জন্য যোগা নিয়েও ভাবনা চিন্তা করছেন। যারা ভালো কিছু যোগা শিখতে চাইছেন বা আপনার জন্য যে যোগাটা উপযুক্ত আপনার প্রবলেম অনুযায়ী, সেটাও কিন্তু এনবিপির চিকিৎসকেরা আপনাদের হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন। আর এই সব কিছুর জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারেই আপনাকে ফোন করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। আমি ঢাকুয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, বলুন কি প্রবলেম? প্রবলেম বলতে সমস্যা হচ্ছে খুব বেশি, খুব গ্যাস হচ্ছে, মানে খেলে আর খিদে হয় না, খিদে আচ্ছা হয় না, আচ্ছা মুক্তি। আচ্ছা। বয়স কত আপনার? বয়স 45। ওকে। আচ্ছা, আপনি কি বাইরের খাওয়া দাওয়া করেন? না না, বাইরে না, ঘরেই খাওয়া হয়। না মানে বাইরের খাওয়া দাওয়ার হ্যাবিট আছে নাকি শুধুমাত্র ঘরের খাওয়া দাওয়াই করেন আপনি? আমি ঘরেই খাওয়া করি, বাইরে খাওয়া খাই না। কি ধরনের খাদ্য খাবার খান একটু বলুন আমায়। খাওয়া বলতে গ্রামের দিকে ধরো তোমার ভাত, ডাল, মাছ, মাংস, চিকেন এইসব সবই খান। এবং আপনি রাতে ঘুমন কটায়? রাতে ঘুমোতে ঘুমোতে আমার হয়ে যায় ধরো 2টোর পর। ওরে বাবা। 2টোর পর। আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আমি খাদ্য খাওয়ার যেটা আছে এটার ওপরেই কিন্তু নির্ভর করছে এবং আমাদের লাইফস্টাইলের ওপর নির্ভর করছে আমার খাদ্য খাওয়াটা হজম হচ্ছে কিনা। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে শরীরের প্রকৃতিটা থাকে কেমন, আয়ুর্বেদাতে বাত, পিত্ত, কফ, এর ওপর কিন্তু নির্ভর করে আমাদের কিন্তু একটা রুটিন তৈরি করতে হয়। সেটা কে করে দেবে? সেটা কিন্তু একজন আয়ুর্বেদ ডক্টরই কিন্তু করে দিতে পারবে। এবং আপনি যে নিয়মটা করে চলছেন সেটা কি সঠিক না ভুল সেটা আপনি কিন্তু জানেন না। আপনি ছোটবেলা থেকে যা করে এসেছেন হয়তো এখন তাই করছেন, অথবা আপনার কাজের খাতিরে যে পরিবর্তনটা করতে হয়েছে আপনি কম্প্রোমাইজ করেছেন সেখানে। তার জন্য আপনি ঘরোয়া খাবার খেলেও সেটা আপনার জন্য উপযুক্ত কিনা সেটা জানতে হবে। এবং যে সমস্যাটা অলরেডি চলে এসছে, এই যে গ্যাসের সমস্যা, সেটাকে কিন্তু প্রথমে ঠিক করতে হবে। তারপর কিন্তু আপনার একটা যখন রুটিন আপনি ফলো করবেন ডাক্তারবাবুদের দেয়া, তাহলে দেখবেন আপনারা এটা ভবিষ্যতে আর কোনোদিন আসছেই না। এই গ্যাসের সমস্যা একটা বিশাল বড় সমস্যা এবং তার থেকে বড় বড় কিন্তু আরও নতুন নতুন সমস্যার কিন্তু সৃষ্টি করে দেবে। সেটা একেবারে এটাকে ফেলে রাখবেন না, কারণ গ্যাস তখনই হবে যখন আপনার স্টুলটা ক্লিয়ার হবে না, যখন আপনার খাদ্য খাওয়া ঠিকমতো হজম হচ্ছে না, পাচন ক্রিয়াটা ঠিক হচ্ছে না। তো এগুলো মাথায় রেখে চলতে গেলে আপনার কিন্তু একবার পরামর্শ করতে হবে এনবিপিতে এসে একদম ডাক্তারবাবুদের সাথে। ডাক্তারবাবুরা কিন্তু আপনাকে প্রপার গাইড করতে পারবে এবং আপনার জন্য কি খেতে হবে, কি না খেতে হবে, কেমন সময় খেতে হবে, কোন ধরনের খাদ্য খাবার আপনার স্যুট করবে না, এবং যে সমস্যাটা নিয়ে আসছেন এটাকে কিন্তু ওনারা নির্মূল করতে পারবে ওনাদের চিকিৎসার মাধ্যমে। একদম। তবে চট করে আরেকটু জানতে চাইবো যে যাদের মুখে পিম্পলস এর সমস্যা, আবার রিঙ্কলস পড়ে যাচ্ছে, গ্লো আমার হারিয়ে যাচ্ছে, পিগমেন্টেশন হয়ে যাচ্ছে, এই সব কিছু ট্রিটমেন্ট কি এনবিপিতে পাচ্ছি? হ্যাঁ, এই সব ধরনের ট্রিটমেন্ট কিন্তু আপনারা স্কিনের এবং চুলের যে কোনো ট্রিটমেন্ট কিন্তু আপনারা এনবিপিতে পেয়ে যাচ্ছেন। আরও যেসব রোগের কথা এতদিন ধরে শুনছেন তার সাথে সাথে স্কিনের সমস্যা হোক বা চুলের সমস্যা হোক, তারও কিন্তু ট্রিটমেন্ট আপনারা এনবিপিতে পেয়ে যাচ্ছেন। একদম। আর তার জন্য যোগাযোগের একটা প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। একদম। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতেই হবে 9830235527 বা 37। এবং তার পাশাপাশি আপনাদের জন্য কিন্তু স্কিন ওরিয়েন্টেড আরো সমস্যা, এমনকি সোরিয়াসিস থেকে শুরু করে, সেতি থেকে শুরু করে, এক্সিমা থেকে শুরু করে আমরা সবকিছু নিয়ে আলোচনা করি এবং এরও কিন্তু ট্রিটমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যে কোনো ক্রনিক ডিজিজ, অর্থাৎ আপনার সুগার, প্রেসার, থাইরয়েড, কোলেস্টেরল, এই ধরনের রোগের যেরকম ট্রিটমেন্ট পাচ্ছেন, আবার ক্রিটিক্যাল সমস্যা, এমন কিছু সমস্যা যে সমস্যাগুলোর জন্য আপনি অন্য কোথাও ট্রিটমেন্ট তো করছেন, ভালো হচ্ছে না, কিন্তু তার জন্য আপনার ভরসা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। সবকিছুর জন্য বলবো যোগাযোগ কিন্তু করতেই হবে এবং যোগাযোগ করলেই কিন্তু আপনি সম্পূর্ণভাবে ভালো হতে পারবেন। অনেকেই বারবার ফোন করে বলেন যে আমার প্রচন্ড হেয়ার ফলিং এর প্রবলেম হচ্ছে, আমার মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, মূলত ছেলেরা টাক পড়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। আমার মনে হয় তাদের উপর একজন ভালো ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই আজকালকার দিনে ধরুন পুরুষ মহিলা উভয়ের জন্যই কিন্তু এই চুলের সমস্যাটা রয়েছে এবং তার কিন্তু সমাধান করতে হয়। কারণ আপনারা যে চুল পড়ে যাচ্ছে এটা কিন্তু একটা সিগন্যাল, বুঝে নিন যে আপনার ভেতরে কোনো সমস্যা চলছে, তার জন্যও কিন্তু চুল পড়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাকে ফেলে রাখবেন না। দেখবেন যে আনুষঙ্গিক সমস্যাগুলো যখন ডাক্তারবাবুরা ঠিক করে দেবে, চুলের সমস্যাটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। পরবর্তী সময় আমরা এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব, আপনাদের সামনে আরো ভালো কিছু তথ্য আমরা তুলে ধরবো। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।